আসসালামু আলাইকুম। আজকের আলোচনার সূত্রপাতেই আমি প্রথমেই ইলিয়াস হোসেনের কাছে ক্ষমা প্রার্থী। আমি তোমার 29 তারিখের ভিডিও ডিসেম্বরের 1 তারিখে দেখলাম, কেননা আমাকে দুজন বলল যে ইলিয়াস হোসেন একটা ভিডিও করেছে যে আজকে 30 নভেম্বর বাংলাদেশে পুলিশ আনসার নিয়ে একটা সশস্ত্র গেরিলা আক্রমণ করবে, সরকার উৎখাত করে ফেলবে। একটা উদ্ভট কথা। তো আমি তোমার টাইটেলটা কিন্তু খুবই মিসলিডিং হয়েছে। ইলিয়াস হোসেনের যে ভিডিওর টাইটেল, পুলিশ আনসারের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণ, তো এটাকে অনেকে মনে করেছেন কল্পনাপ্রসূত একটা ব্যাপার। কিন্তু আমি তোমার ভিডিওটা শোনার পরে বুঝলাম ইলিয়াস হোসেন যে তথ্য দিয়েছে সেটা আমার কাছে যে তথ্য আসছে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত এবং কর্মরত অফিসারদের কাছ থেকে, যাদের অনেকেরই কোনো প্রমোশন হয়নি, তার সঙ্গে প্রায় 90% মিলে যায় যে তথ্যগুলো আমি পেয়েছি এবং ইলিয়াস যেটা ব্যবহার করেছে। আমার কাছে শুধু এই তথ্যটাই ছিল না যে অ্যাডভোকেট জেডাই খান পান্না, কট্টর আওয়ামী লীগের বাকশালী, তিনি এই এক ষড়যন্ত্রের ভিতরে লিপ্ত যে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে ভারতের সাহায্য নিয়ে এবং দেশের ভিতরে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এদেরকে নিয়ে একটা ক্ষমতা দখলের একটা ব্যবস্থা, ষড়যন্ত্র, যেটা আমরা তথ্য পেয়ে গেলাম, বিভিন্নভাবে জানা গেল অডিও টেপ, ভিডিও টেপ দিয়ে যে জেডাই খান পান্না একজন ষড়যন্ত্রকারী এবং আসিফ নজরুল সাহেব যে কলকাঠি নাড়ছেন সেটারও এখানে প্রমাণ রয়েছে এবং এই তথ্যগুলো আমার কাছেও ছিল। আমি 3 সপ্তাহ আগে এ ধরনের একটা প্রোগ্রাম করতে নিয়ে আবার করলাম না, এটা ভেবে যে খুব সেন্সেশনাল হয়ে যায়, লোকে হয়তো বিশ্বাস করবে না। 7-8 জন জেনারেল সহ ওয়াকারের উপর অনেক তথ্য দিয়েছেন প্রায় 4 সপ্তাহ আগে। তাদের মধ্যে শুধু যেটা বললাম অ্যাডভোকেট জেডাই খান পান্নার নাম নেই। আমি ইলিয়াস হোসেনের সত্যনিষ্ঠ ও বলিষ্ঠ বক্তব্যের আলোকে দেশবাসীকে বলছি, বিশেষ করে ছাত্র সমন্বয়ক ও বিপ্লবীদের বলছি, ডক্টর ইউনূসকে বলে তো লাভ নেই। তার প্রতি আমি তাকে সম্মান করি, একজন জ্ঞানী গুণী ব্যক্তি হিসাবে আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন, বাংলাদেশের জন্য তিনি একটা অ্যাসেট হতে পারতেন। কিন্তু এখনো যে ভূমিকা পালন করছেন সেটার দরকার, তবে তার কিছুটা সাহসের অভাব আমি দেখতে পাচ্ছি। এজন্য আমি দুঃখিত। তবে ডক্টর ইউনূসকে বললে তো আর ঠিক করা যাবে না, কেন উনি মনে করেন যে উনি সঠিক পথেই আছেন এবং উনি কারো পরামর্শ শোনেন না, কানে নেন না। এটাও তার একটা বড় দোষ। সেই জন্য আমি যেচে ডক্টর ইউনূসকে আমি কোনো পরামর্শ দেব না। আমি ছাত্র সমন্বয়ক, ছাত্র জনতা, তোমাদেরকেই বলছি যে এখন দরকার যেটা যেটা হলে ভালো হতো, যেটা ইউনূস সরকার করার সাহস পাবেন না, কেননা তার সরকার হচ্ছে একটা কোমর ভাঙা সরকার। আমি কোনো খারাপ শব্দ ব্যবহার করছি না। এই কোমর ভাঙা সরকারের কাছে আমরা আশা করতে পারি না যে ওই পুরনো কথাই আবার আমার বয়ান, যে প্রেসিডেন্ট চুপ্পুকে সরাতে হবে, জেনারেল ওয়াকারের সন্দেহজনক কার্যকলাপের জন্য তাকে অবসরে পাঠাতে হবে, যেটা ইলিয়াস বলেছে খুব সুন্দরভাবে যে এখনো জেনারেল ওয়াকারের স্ত্রীর সাথে শেখ হাসিনার নিয়মিত টেলিফোনে যোগাযোগ আছে। এটা আমি অবিশ্বাস করতে পারি না, কেননা ওয়াকার ওই আওয়ামী ঘরানার মানুষ এবং তিনি অগাস্টের 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যখন যে রোলটা উনি, যে ভূমিকাটা উনি পালন করেছেন, যেটা ইলিয়াস হোসেন সুন্দর করে তুলে ধরেছে, তিনি চাইছিলেন আসিফ নজরুলকে প্রথম প্রধান উপদেষ্টা করে একটা সরকার গঠন
এবং আসিফ নজরুল সহ 2-4 জন রাজনীতিবিদ ছাত্র নেতারা ক্যান্টনমেন্টে গিয়ে জেনারেল ওয়াকারের সঙ্গে বৈঠক করেছিল এবং সে বৈঠকে ওই ধরনের একটা সিদ্ধান্ত হয়ে গিয়েছিল, যেটা ইলিয়াস হোসেনের তত্ত্বে বেরিয়ে এসছে। আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করার কথা বলেছিল জেনারেল ওয়াকার, যারা ছাত্র সমন্বয়করা 2-3 জন ছিল তারা মেনে নেয়নি, নাহিদ ইসলাম আর বোধহয় আরেকজন, যাই হোক তারা বলছেন আমরা ডক্টর ইউনূসকে উপদেষ্টা বানাতে চাই। আসিফ নজরুল সাহেব তখন নাকি বললেন যে ডক্টর ইউনূস তো রাজি হবেন না, যে ছাত্র সমন্বয়কদের সঙ্গে ডক্টর ইউনূসের আগেই কথাবার্তা হয়েছিল, তার সামনেই জেনারেল ওয়াকার এবং আসিফ নজরুলের সামনেই তারা ডক্টর ইউনূসকে ফোন করার পরে ডক্টর ইউনূস বললেন যে আমার প্রধান উপদেষ্টা হতে আপত্তি আছে, এই ধরনের কোনো কথা আমি বলি নাই। তো তাই বাধ্য হয়ে জেনারেল ওয়াকার এবং আসিফ নজরুল ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা বানিয়ে সরকার গঠন করলো। তবে সরকারের কলকাঠি, সরকারের সবচাইতে শক্তিধর ব্যক্তি হচ্ছেন এখন 3 জন, শাহাবুদ্দিন চুপ্পু, জেনারেল ওয়াকারুজ্জামান আর ডক্টর আসিফ নজরুল। এই 3 জন দেশ চালাচ্ছেন। ডক্টর ইউনূস একটা প্রক্সি দিয়ে যাচ্ছেন যে ওনার যে ডিসিশন গুলো ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে সম্পৃক্ত না, সেগুলোই উনি করতে পারছেন। বাংলাদেশ ব্যাংক বলেন, বাণিজ্য বিভাগ বলেন, রিজার্ভ বলেন, ইত্যাদি ইত্যাদি। এবং এছাড়া ডক্টর ইউনূসের কোনো ভূমিকা নেই, তিনি কিছুই করছেন না। আমি একটা অনুষ্ঠানে আগেও বলেছিলাম ডক্টর ইউনূসের সরকারে সবাই আছেন ডক্টর ইউনূস ছাড়া। ব্যাপারটা তাই, উনি একটা নেপথ্যে ভূমিকা পালন করছেন, সক্রিয় ভূমিকা পালন করছেন না। তিনি মাঝে মাঝে 2-4টা ভালো কথাবার্তা বলেন, কথা বলেন, ভালো কথা। কিন্তু এখন দরকার এই দেশদ্রোহী ষড়যন্ত্রকারী সেনা অফিসারদের 7-8 জন জেনারেল, এই হুবহু এই সবগুলো জেনারেলের নাম আমার কাছে ছিল। আমার যিনি মডারেটর, এই টেকনিক্যাল ব্যাপারগুলো দেখাশোনা করে, তাকে আমি বলেছিলাম যে এরকম একটা প্রোগ্রাম করব। একেবারে শেষ মুহূর্তে আমি এই প্রোগ্রামটা করি নাই। তো আমি মনে করেছি তাদের প্রমোশন হয় নাই। তারা আজ 14-15 বছর যাবৎ লেফটেন্যান্ট কর্নেল হয়ে বসে আছেন, কারণ হাসিনার সুনজরে তারা পড়েননি, কেননা তারা হাসিনার লোক নন, তারা না গোপালগঞ্জি না আওয়ামী। তো আমি মনে করলাম যে এটা তাদের একটা পার্সোনাল গ্রাজ থাকতে পারে। তবে ইলিয়াস হোসেন খুব সুন্দরভাবে জেনাই খান পান্নার কথা, মানে তার ভিডিও সবগুলা মোটামুটি আমাদের সামনে কনভিন্সিং ওয়েতে উনি পেশ করেছে। কারো কথাই ডক্টর ইউনূস শোনেন না, এটাই তার একটা বড় দুর্বলতা। তিনি মনে করেন তিনি ভালো বোঝেন, কিন্তু আমার মত অনুযায়ী তিনি একজন কাণ্ড জ্ঞানহীন ও সাহসহীন, একজন ভীরু প্রকৃতির ভালো মানুষ। ভালো মানুষ ভীরু প্রকৃতির কাণ্ড জ্ঞানহীন। কাণ্ড জ্ঞান থাকলে কি আর ওয়াকারের কাছে, এই চুপ্পুর কাছে গিয়ে উনি শপথ গ্রহণ করেন? ওই আমি যেটা বলেছিলাম বারবার, নেপোলিয়নের তরবারি হাতে নিয়ে উনি বলবেন এটাই আমার অথরিটি, আমি এগুলো সবগুলোকে ডিসমিস করছি এবং জেলে দিচ্ছি একটা বিপ্লবী সরকার। তিনি বিপ্লবে বিশ্বাস করেন না, এবং তিনি যে একটা বিপ্লবী সরকার করছেন তা উনি জানেন না, বলেন না। উনি যে একটা পলিটিক্যাল পজিশন, উনি বলছেন আমি তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের প্রধান নই। এর চাইতে কি বলবো, একেবারেই অগ্রহণীয় আর কোনো কথা হতে পারে না। উনি পলিটিক্যাল সায়েন্সের সমস্ত নিয়ম কানুন তত্ত্ব উল্টিয়ে দিয়েছেন। পলিটিক্স হচ্ছে হিউম্যান রিলেশনস ইন পাওয়ার পার্সপেক্টিভ। তিনি পাওয়ারে বসে আছেন, সুতরাং এটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট। টেম্পোরারি হতে পারে, ইন্টারিম হতে পারে, নেভারদারলেস ডক্টর ইউনূস রানস পলিটিক্যাল গভর্নমেন্ট। উনি সেটা জানেনও না, বা কেন যেন জেনেও জানার ভান করেন না, না জানার ভান করেন, সেটা আমি জানি না। যাই হোক, দেশব্যাপী একটা ষড়যন্ত্র চলছে, যেটা জেনাই খান পান্নার যে নির্দেশ যে তোরা পারিস না, এখন একটা হিন্দুদের মন্দির আক্রমণ কর, মেরে ফেল, মানে সোজা কথা বলছে
দরকার হলে 2-4-5 জন হিন্দুকে হত্যা করে হলেও একটা দাঙ্গা লাগাও, হিন্দু মুসলিম দাঙ্গা লাগাও, যেটা নিয়ে ভারত বারবার সেই 5ই আগস্ট থেকেই তারা কিন্তু বলে আসছে যে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, প্রতিকার করতে হবে। এই যে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে যাচ্ছে একের পর আরেকবার, সে তার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা। তো ভারত আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে অনর্গল হস্তক্ষেপ করে যাচ্ছে, তার বিরুদ্ধে সরকার একটা স্টেটমেন্ট দিচ্ছে ডিপ্লোম্যাটদের জন্য, সরকার একটা প্রেস রিলিজ করবে, ভালো কথা, কিন্তু এখানে কঠোর থেকে কঠোরতর অবস্থানে যাওয়া উচিত ছিল ইউনূস সরকারের। এবং তার যে আইন উপদেষ্টা, সে যে ভারতের আওয়ামী লীগের দালাল, শতকরা 100% দালাল, এ ব্যাপারে আমি শতকরা 100% নিশ্চিত। আসিফ নজরুল ব্যর্থ প্রয়াসে ইলিয়াস হোসেনের কথাবার্তা জবাব দিতে গিয়ে আসল কথায় কিন্তু যেতে পারেনি, জাননি, সেটাতেই বোঝা যায় দাল মে কুছ কালা হ্যায়। যে তথ্যগুলো ইলিয়াস ব্যবহার করেছেন, আমি এই কথা বলেই শেষ করছি, ওই তথ্য আমার কাছেও ছিল, আমি ইচ্ছা করেই ব্যবহার করি নাই। তবে ইলিয়াসকে আমি আবার ধন্যবাদ জানাই। আপনারা ডক্টর ইউনূস সরকারের উপরে চাপ প্রয়োগ করেন যে ভারতের কাছে নথি স্বীকার করা যাবে না। বাংলাদেশ কেন ভারতের অনুগ্রহে চলবে? ভারতের সঙ্গে যখন আমাদের সম্পর্ক ভালো ছিল না, 1965 যুদ্ধের থেকে শুরু করে 1971 পর্যন্ত পাকিস্তানের সঙ্গে ভারতের কোনো ধরনের সম্পর্কই ছিল না বললে চলে। বাংলা তখন তো পূর্ব পাকিস্তানের পার ক্যাপিটা ইনকাম ভালো ছিল, লোকে ভারতের চাইতে ভালো খেত, ভালো পড়তো। 100 পাকিস্তানি রুপিস দিলে 150 ভারতীয় টাকা পাওয়া যেত, 150-এরও বেশি। তো ভারতের সঙ্গে সম্পর্ক না থেকে তো আমরা খারাপ ছিলাম না। তবে এখন কেন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক করতে হবে? আমাদের ডাক্তাররা চোর, আমাদের হাসপাতালগুলো চোর, ভারতের চাইতে এখানে চিকিৎসার খরচ লাগে বেশি, সেই জন্য লোকে ভারতে যায়। ভারতের চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশের চাইতে উন্নত নয়। বাংলাদেশেই ভারতের থেকে হাজার হাজার ছাত্র বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে পড়তে আসে। যদি বাংলাদেশের স্ট্যান্ডার্ড খারাপ হতো তাহলে ভারত থেকে এত ছেলে বাংলাদেশে MBBS পড়ার জন্য আসতো না। ইলিয়াস হোসেনের ভিডিওটা আপনারা দেখবেন, শেয়ার করবেন এবং সরকারের উপরে চাপ দিয়ে দেশে প্রকৃত বিপ্লব, প্রকৃত স্বাধীনতার গ্যারান্টি গ্রহণ করুন, নিশ্চিত করুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।